একটা অকর্মণ্য মোটা মেয়েকে আমি সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। নিজের অসুস্থ ছেলের সামনে চিৎকার করে কথাগুলো বলছিল তার স্বামী। সে জানতো না কিছুক্ষণ আগেই তার স্ত্রী সেই কোম্পানির মালিকানা পেয়েছে যেখান থেকে সে গোপনে টাকা চুরি করেছিল। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। তোর মতো একটা অলস আর অকর্মার ভার বয়ে বেড়ানো কোনো শখ আমার নেই। আরশাদের গর্জনে পুরো ঘর থমকে গেল। সে ঘুণাক্ষরেও জানতো না যে আজকের রাতটাই হবে শেষ রাত যখন সে মারিয়াকে এভাবে অপমান করার সুযোগ পাবে। রাতের খাবার টেবিলের উপর পড়ে আছে ভুনা খিচুড়ি, আগের রাতের মুরগির ঝোল আর এক গ্লাস শরবত। 11 বছর বয়সী রাফসান শরবতটা শেষ করতে পারল না, কারণ ভয়ে ওর হাত দুটো কাঁপছিল। ঢাকার উপকণ্ঠে উত্তরার একটা ছোট ফ্ল্যাটে তারা থাকতো, যে ঘরের দেয়ালগুলো হাসির চেয়ে কান্নাকাটি আর ঝগড়াটাই বেশি শুনেছে। মারিয়া সবসময় মাথা নিচু করেই রাখতো যেন ঝগড়াটা দ্রুত শেষ হয়ে যায়। আরশাদ গলার টাইটা আলগা করতে করতে বিদ্রুপের স্বরে বলল, নিজের চেহারা টাইনায় দেখছিস কখনো? আগে তাও দেখতে মোটামুটি ছিলি, এখন চলন্ত একটা বোঝা হয়ে গেছিস। কোনো কাজকর্ম করিস না, একটা টাকাও ইনকাম করিস না, এমনকি ঘরটাও ঠিক মতো গুছিয়ে রাখতে পারিস না। মারিয়ার মা রহিমা বেগম তার হুইল চেয়ারে বসে জ্বলন্ত চোখে তাকিয়েছিলেন। তিনি কথা বলার চেষ্টা করলেন, কিন্তু প্রচন্ড কাশিতে তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। রাফসানের মৃদু সেরেব্রাল পালসি ছিল। সে তার খেলনাটা শক্ত করে বুকের কাছে চেপে ধরলো। সে খুব একটা কথা বলে না, কিন্তু সবকিছুই বোঝে। বাবার প্রতিটি কথা তার উপর পাথরের মতো চেপে বসেছিল। মারিয়া একটা দীর্ঘশ্বাস নিল। 12 বছরের সংসার রোদের। রাফসান হওয়ার পর সে তার ক্যারিয়ার ছেড়ে দিয়েছিল। ছেলের থেরাপির খরচ মেটাতে নিজের গয়না বেজেছে, ধার দেনা করেছে, তাকে গোসল করানো থেকে শুরু করে বড় করা সবই সে একা হাতেই করেছে। অথচ আরশাদ নিজেকে হিরো ভাবে, কারণ সে শুধু বাসার ভাড়া দেয় আর খান কনস্ট্রাকশনের বড় পদে চাকরি করার সুবাদে দামি দামি জুতো পরে ঘুরে। জীবনে প্রথমবারের মতো না কেঁপে মারিয়া বলল, আমাদের নিয়ে যদি তোমার এতই লজ্জা হয় তাহলে চলে যাও না কেন? আরশাদ একটা অট্টহাসি দিয়ে উঠল আর বলল, যাবো তো অবশ্যই, কিন্তু তুই চলবি কিভাবে? ওই মোটা শরীর নিয়ে, নাকি এই অসুস্থ মা আর পঙ্গু ছেলেকে নিয়ে যে অন্য বাচ্চাদের মতো দৌড়াতেও পারে না? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মারিয়ার মা রাগ করে মুষ্টিবদ্ধ হলেন আর রাফসান শব্দ না করে কাঁদতে লাগলো। ঠিক তখনই মারিয়ার ফোনে একটা কল এলো, অজানা নাম্বার। হ্যালো, মিসেস মারিয়া রহমান বলছেন? মারিয়া বলল, জি বলছি। ফোনের ওপাশ থেকে বলল, আমি চৌধুরী গ্রুপের ল ফার্ম থেকে বলছি। আগামীকাল সকালে আপনাকে আমাদের বনানী অফিসে একবার আসতে হবে। আপনার মামা মরহুম আমজাদ চৌধুরীর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কথা আছে। মারিয়া ভ্রু কুচকে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আমজাদ চৌধুরী নামে কাউকেই চিনি না। আইনজীবী নিচু স্বরে বললেন, আপনার বাবা তাকে ছোটবেলায় সাহায্য করেছিলেন। সেই কৃতজ্ঞতায় মৃত্যুর আগে তিনি আইনগত আপনাকে তার একমাত্র ওয়ারিশ হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। আপনি এখন তার পুরো ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। মারিয়ার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে তার মায়ের দিকে তাকালো। মায়ের চেহারার অভিব্যক্তি দেখে সে বুঝতে পারলো এখানে কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা আজ প্রকাশ্যে এলো। আরশাদ দম্বের সাথে বলে উঠলো, কি হলো? থালা বাসন মাজার কোনো কাজ দিল নাকি কেউ? মারিয়া ধীরস্থির ভাবে ফোনটা রাখলো। তার চোখে এখন আর ভয় নেই, আছে শুধু এক অদ্ভুত তেজ। সে শান্ত গলায় বলল, আমি কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরশাদ বলল, যাবি মানে? তুই কোথায় যাবি? তোর যাওয়ার জায়গা আছে নাকি? মারিয়া তখন রাফসানকে পাজা কোলা করে তুলে নিল আর বলল, এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আমার ছেলেকে অন্তত এই প্রশ্ন করতে হবে না যে তার বাবা কেন তাকে ঘৃণা করে। আরশাদ রাগ করে ভাতের থালাটা মেঝের উপর আছাড় মারলো। দেয়ালের গায়ে ঝোল ছিটকে পড়লো একটা টাটকা ক্ষতের মতো। আরশাদ যখন চিৎকার করে বলেছিল যে সে ছাড়া মারিয়া এক কদমও চলতে পারবে না, মারিয়া তখন উপরতলায় গিয়ে সুটকেস গুছিয়ে নিচ্ছিল। সে নিজেও তখন পুরোপুরি বুঝতে পারেনি যে আরশাদ যে কোম্পানিতে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতো এবং গত 2 বছর ধরে ইন্টারনাল ফান্ড থেকে টাকা সরাচ্ছিল, সেই খান কনস্ট্রাকশনের সিংহভাগ মালিকানা এখন মারিয়ার হাতের মুঠোয়। আরশাদ কল্পনাও করতে পারছে না যে সামনের কয়েক ঘন্টা ওর জন্য কি ভয়াবহ পরিণতি বয়ে আনছে। রাত বাড়ার সাথে সাথে উত্তরা সেই ছোট ফ্ল্যাটটিতে নিস্তব্ধতা জেঁকে বসলো। তবে এই নিস্তব্ধতা শান্তির নয়, বরং ঝড় আসার আগের থমথমে আবহাওয়া। আরশাদ ড্রয়িং রুমের সোফায় পা তুলে দিয়ে সিগারেট টানছে আর মনে মনে হাসছে। সে নিশ্চিত মারিয়া কাল সকালে তার পায়ে ধরে মাপ চাইবে। সুটকেস গোছানো আর ঘর ছেড়ে যাওয়ার কথা সবকিছুই তার কাছে সস্তা নাটক মনে হচ্ছে। পরদিন সকাল আরশাদ আয়নার সামনে দাঁড়িয়ে দামি পারফিউম গায়ে মাখছিল। আজ খান কনস্ট্রাকশনের এক জরুরি বোর্ড মিটিং আছে। তার দীর্ঘদিনের চুরির হিসাবগুলো সে বেশ পাকা হাতে ফাইলবন্দি করে রেখেছে, যেন কেউ টেরও না পায়। সে গুনগুন করে গান গাইছিল। ঠিক তখনই মারিয়া তার মায়ের হুইল চেয়ার ঠেলে আর রাফসানের হাত ধরে দরজার সামনে এসে দাঁড়ালো। মারিয়ার পরনে সাধারণ একখানা সুতির শাড়ি, কিন্তু আজ তার চোখে যে আত্মবিশ্বাস তা আরশাদকে কিছুটা অপ্রস্তুত করলো। আরশাদ বাঁকা হেসে বলল, গাড়ি ভাড়া করা টাকা আছে তো, নাকি স্টেশনে গিয়ে ভিক্ষা করবি? মারিয়া কোনো উত্তর দিল না। সে শুধু একবার আরশাদের চোখের দিকে তাকালো। যে চোখে একসময় ভালোবাসা ছিল, আজ সেখানে কেবল ঘৃণা আর করুণা। কোনো কথা না বলে সে বেরিয়ে গেল। আরশাদ সজোরে দরজাটা লাগিয়ে দিয়ে নিজের অফিসের দিকে রওনা হলো। খান কনস্ট্রাকশনের সুউচ্চ ভবনের কনফারেন্স রুম, কোম্পানির উচ্চ পদস্থ সব কর্মকর্তারা উপস্থিত। আরশাদ বেশ দাপটের সাথে নিজের চেয়ারে গিয়ে বসলো। সে ভাবছিল আজ সম্ভবত
সম্ভবত নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসবে। কিন্তু সিইও সাহেবের মুখ গম্ভীর দেখে তার ভেতরে কেন জানি একটা অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। ঠিক 10:30 কনফারেন্স রুমের ভারী দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান আইনজীবী জনাব আসলাম চৌধুরী। তার ঠিক পেছনে কেউ একজন আসছেন, যার জুতো ঠক ঠক শব্দে পুরো হলরুম কেঁপে উঠেছে। দরজা দিয়ে ঢুকলেন একজন নারী, মারিয়া। সাদা রঙের মার্জিত একটি সালোয়ার কামিজ, কাঁধে ঝুলানো ল্যাপটপ ব্যাগ, তার পেছনে হুইল চেয়ারে রহিমা বেগম আর রাফসান। আরশাদ মারিয়াকে দেখে নিজের আসন থেকে প্রায় লাফিয়ে উঠলো। তারপর চিৎকার করে বলল, মারিয়া তুই এখানে কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? এটা একটা অফিস, তোর বাপের বাড়ি না। আসলাম চৌধুরী হাত তুলে আরশাদকে থামালেন, শান্ত গলায় বললেন, মিস্টার আরশাদ, নিজের গলার স্বর নামান। আপনি যার সাথে কথা বলছেন তিনি এই মুহূর্ত থেকে এই কোম্পানির 80% শেয়ারের মালিক এবং আপনার নতুন বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান। পুরো ঘরে যেন বজ্রপাত হলো। আরশাদের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে তুতলামে করে বলল, মালিক এটা অসম্ভব, এই অকর্মণ্য মেয়েটা। মারিয়া এবার ধীর পায়ে আরশাদের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর ছিল ধারালো ছুরির মতো তীক্ষ্ণ, আর বলতে লাগলো, যেই মানুষটা গত 2 বছরে হাড় ভাঙা খাটুনিয়ার সংসারে সব দায়িত্বের বিনিময়ে তুমি আজ এই টাই পরে ঘুরে বেড়াচ্ছ, তাকে অকর্মণ্য বলতে তোমার দ্বিধা হলো না আরশাদ? তুমি ভেবেছিলে আমি কিছুই জানি না, তাই না? আমি জানতাম তুমি এই কোম্পানির ইন্টারনাল ফান্ড থেকে তিল তিল করে টাকা সরাচ্ছ। শুধু রাফসানের বাবার সম্মান রক্ষার্থে আমি এতদিন মুখ খুলিনি। মারিয়া টেবিলের উপর একটা মোটা ফাইল আসার দিয়ে ফেললো আর বলল, এখানে তোমার গত 2 বছরে চুরির সব প্রমাণ আছে। এই কোম্পানির নতুন মালিক হিসেবে আমার প্রথম কাজ হলো তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া। আরশাদের পা দুটো কাঁপতে কাঁপতে চেয়ারে ধপ করে বসে পড়লো। তার পৃথিবীটা যেন দুলছে। যে স্ত্রীকে সে এতদিন মোটা আর বোঝা বলে গালি দিয়েছে, আজ তার এক ইশারায় আরশাদের সাজানো ক্যারিয়ার ধুলোয় মিশে যেতে চলছে। মারিয়া শোনো, আমি আসলে এটা করতে চাইনি। তুমি একবার রাফসানের কথা ভাবো। আরশাদের কণ্ঠে এবার কান্নার সুর। মারিয়া রাফসানের দিকে তাকালো। রাফসান আজ আর ভয় পাচ্ছে না। সে তার মায়ের হাতটা শক্ত করে ধরে রইল। মারিয়া আসলাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, লিগ্যাল প্রসেস শুরু করুন। আমি চাই না এই লোকটার ছায়াও আমার অফিসের উপর পড়ুক। আর হ্যাঁ আরশাদ, উত্তরে যে ফ্ল্যাটটা আমরা ভাড়া থাকতাম সেটা আজকে আমি কিনে নেব রাফসানের নামে। আজ বিকেলের মধ্যে তুমি সেখান থেকে তোমার সব আবর্জনা সরিয়ে নেবে, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। আরশাদ দেখলো যারা একসময় তাকে স্যার বলে ডাকতো তারা সবাই এখন তার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। নিরাপত্তা কর্মীরা এসে ওর হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছিল। আরশাদ চিৎকার করে মারিয়ার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু মারিয়া আর পিছনে ফিরেও তাকায়নি। জানালার বাইরে ঢাকার ব্যস্ত আকাশ। মারিয়া তার মায়ের হাতটা ধরলো। রহিমা বেগমের চোখের কোণে আনন্দের জল। মারিয়া রাফসানকে কোলে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সে জানতো পথটা সহজ হবে না, কিন্তু যে নারী অপমান সয়েও একা একটি অসুস্থ সন্তানকে বড় করতে পারে সে পুরো কোম্পানিও সামলানোর ক্ষমতা রাখে। আরশাদ যখন পুলিশের ভ্যানে উঠছিল তখন তার কানে মারিয়া সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। যে মানুষ নিজের রক্তকে ঘৃণা করতে পারে সে পৃথিবীর কোনো সম্পদেরই যোগ্য নয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এই গল্পের বাকি পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, আর প্রত্যেকটা পর্বই কমেন্ট বক্সে দেওয়া থাকে, সেখান থেকে সবাই দেখে নেবেন। আর সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে সবসময় পেজে লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।